এরকম আমাকে না জানিয়ে আপনারা আমার নাম দিয়ে ব্যানার বানিয়ে প্রেস ব্রিফিং করেছেন, মিডিয়া ডেকেছেন। এদিকে মিডিয়া এসছে আমার নাম শুনে, কিন্তু যেহেতু আমি নাই তারা কোনো মিডিয়াতে এটা প্রচার করেনি। এটা নিয়ে ওই গ্রুপে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদেরটা কেন প্রকাশ হবে না। 1 বছর তো আপনার কেউ মুখ খুলেননি। আর আমার ভাইয়ের ওখান থেকে আসতে পারছে না, বাবা মারা গেছে, মা মারা গেছে, তারা আসতে পারছে না। হাউ পিপুল সে যে এই 8 বছর ভাইরা কোথায় ছিল? আপনারা 8 বছর কোথায় ছিলেন? 8 বছর কেউ একটা শব্দ করেছেন আজমি কোথায়? কেউ তো কথা বলেননি। 5 তারিখে আপনারা যখন পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, তখন আপনার ডিজিএফআই গেটে চিৎকার চেঁচামেচি করে আপনারা হিরো হয়ে গেছেন। আপনি একটা জায়গায় 8 বছর ছিলেন, আমি সেই জায়গায় 2 বছর বা তার নিচে কিছু ছিলাম। আপনি ওই জায়গা সম্পর্কে, আপনিও রুম থেকে বেরোলে চোখ হাত বাঁধা হতো, আমারও রুম থেকে বেরোলে চোখ হাত বাঁধা হতো। তো আপনি 2 বছর বা 1.5 বছরে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন, 8 বছরে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন না আমি 1.5-2 বছর আপনার থেকে বেশি তথ্য সংগ্রহ করার সম্ভাবনা বেশি? কার সম্ভাবনা বেশি? হাসিনের সাথে কিন্তু সাক্ষাৎকার 2-3 দিন আগেও আমার কথা হয়েছে। তো হঠাৎ করে সে, আমি তাকে খুব স্নেহ করি, বাট কালকে শুনলাম সে আমাকে আগে খুব ভালোবাসতো, ঘৃণা করি বলেছে। কেউ কাউকে ঘৃণা করবে, ভালোবাসে অন্য কথা। আমি ওকে ঘৃণাও করি না, অপছন্দ, আমি খুব ভালোবাসি। ওর সাথে শুরু থেকে আমাকে চিনি। আমার ধারণা ও হয়তো অন্য কারো দ্বারা প্রভাবিত এটা বলেছে। এখানে যেহেতু কথা প্রসঙ্গে এসেই গেল, ওনার সাথে যে টক শোতে আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসির, ওনার প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো যে উনি 5 তারিখে হাসিন সহ আরো একদল অফিসার নিয়ে ডিজিএফআই গেটে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন। আমরা আজমিকে চাই মুক্তির পর আমি জানতে পেরেছি। এবং ওনার সাথে আমার খুব সুসম্পর্ক, এবং যদি এগুলি পাবলিকলি বলার জন্য কিন্তু না বলে পারছি না, যেহেতু উনি আমার বিরুদ্ধে খুব বিষোদ্গার করেছেন। কয়েকটা কথা বলছি, সেটা হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে যখন উনি বললেন উপদেষ্টা হিসাবে আওয়ামী লীগের দল গোছানো উচিত, যখন ওনাকে সরিয়ে দেওয়া হলো, তখন আমার কাছে কয়েকজন দেখা করেছে, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য পরামর্শ দিয়েছে এবং আমাকে প্রস্তাব দিয়েছে। এটা লেট অগাস্ট অথবা আর্লি সেপ্টেম্বর হবে। আমি বলেছি আমি ফিজিক্যালি, মেন্টালি, শারীরিক আমি সুস্থ নই, পারবো না। ওই দায়িত্ব নিব আর সার্ভিস ডেলিভারি করতে পারবো না, আমি সেই দায়িত্ব নিতে চাই না। এবং আমি তখন বললাম যে আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদেরকে নাম প্রস্তাব করবো। আমি তখন ব্রিগেডিয়ার হাসান নাসিরকে টেলিফোন করলাম হাসপাতাল থেকে, স্যার আপনার কাছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কথা আছে, আমি তো হাসপাতাল থেকে আসতে পারছি না, একটা কথা বলা দরকার। উনি আমার অফিসে গেলেন, আমার হাসপাতালে গেলেন। আমি ওনাকে বললাম স্যার আমার এরকম একটা প্রস্তাব এসেছিল, আমি আপনার নাম প্রস্তাব করতে চাই, আপনি যদি রাজি থাকেন। উনি সানন্দে রাজি করেন। তারপরে আমি যারা প্রস্তাব নিয়েছিল তাদেরকে বললাম, বাট হয়তো অন্য কোনো লেভেলে কোনো লবির মাধ্যমে ওনারটা হয়নি, অন্য একজন হয়েছে। ওনার সাথে আমার এরকম সম্পর্ক ছিল যে ওই রকম একটা মুহূর্তে আমি ওনার সাথে এরকম, ওনার সাথে ভালো ধারণা রাখি। ক্যান্টনমেন্টে কোনো চাকরি করেন, উনি একবার একটু বড় সমস্যায় পড়েছিলেন, সরকারি একটা কাজে সমস্যা করেন, আমি ওনাকে সামনে কিছু সাহায্য করেছি। এই জন্য উনি আমাকে খুব স্নেহের সাথে করতেন, স্নেহ করতেন, এবং আমি ওনাকে শ্রদ্ধা করতাম। এরপরে উনি জাস্টিস ফর কমরেড নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেন, যারা গত সরকারের সময় ফাঁসিবাদের আমলে বিভিন্ন রকমের নিগৃহীত হয়েছে, পলিটিক্যালি যারা ভিক্টিমাইজ হয়েছে তাদেরকে নিয়ে। আমি মেম্বার ছিলাম। আমি হাসপাতালে তখন ভর্তি। উনি 2বার ওনারা ওই জাস্টিস ফর কমরেড গ্রুপ প্রেস ব্রিফিং করলো রাওয়া ক্লাবে। আমাকে যদি ওখানে হিসেবে রাখা হয়, আপনি যেমন আমার সাথে, আমার বহু আগের থেকে আপনার সাথে আমার ইন্টারভিউ দেওয়ার কথা, তারপরে এখন ইন্টারভিউ আমাদের যোগাযোগ করে নিয়েছেন আপনি। তো আমাকে যদি প্রেসিডেন্ট, আপনাকে আমার কনসেন্ট নেবেন না আগে? আমার কনসেন্ট না দিয়ে ওনার ব্যানার বানিয়েছেন আমাদের কথা না বলে। ওনারা প্রেসকে ইনফর্ম করেছে, নোটিফাই করেছে আমার নাম সহ, এবং আগের দিন রাত্রে আমাকে জানাচ্ছে যে টুমরো at 10 o'clock আমাদের এই প্রেস ব্রিফিং, ইউ শুড কাম, ইউ প্লিজ কাম। আমি বললাম স্যার আমি 1 নম্বর আমি ফিজিক্যালি ফিট না, আমি হাসপাতালে ভর্তি চিকিৎসা, আর যদি যেতে হয় আমার ডাক্তারের কাছে পারমিশন নিয়ে যেতে হবে, আর আমি এই অবস্থায় বর্তমানে আমি মিডিয়ার সামনে যেতে চাই না। প্রথমবার আমি এটা বললাম, চলে গেল। দ্বিতীয়বার উনি আবার খুব ইনসিস্ট করলেন। আমি বললাম যে স্যার আগের বারও এরকম আমাকে না জানিয়ে আপনারা আমার নাম দিয়ে ব্যানার বানিয়ে প্রেস ব্রিফিং করেছেন, মিডিয়া ডেকেছেন। এদিকে মিডিয়া এসছে আমার নাম শুনে, কিন্তু যেহেতু আমি নাই তারা কোনো মিডিয়াতে এটা প্রচার করেনি। এটা নিয়ে ওই গ্রুপে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আমাদেরটা কেন প্রকাশ হবে না। দ্বিতীয়বার উনি যখন করেছেন, আমি ওনার ইনসিস্ট করছিলেন যে, আমি বললাম যে স্যার আমি তো আমার বড় ভাইদের সাথে পরামর্শ না করে আমি সিদ্ধান্ত দিতে পারবো না, আমি বড় ভাইদের সাথে সিদ্ধান্ত
কথা বলিনি। বাবা থাকলে বাবার সাথে পরামর্শ করতাম, বাবা মা থাকলে ওনারা যেত নাই, বড় ভাই সাথে পরামর্শ করিনি। আমার ভাইরা সবাই এক বাক্যে আমার বললেন যে তুমি এখন কোনো পাবলিক মিটিং, পাবলিক ইভেন্টে যাবে না, তুমি ইউনিট রেস্ট করো, ফিজিক্যালি তোমার সময় অনেক আছে। তো আমি তখন ওনাকে ইনবক্সে ওনাকে জানালাম যে স্যার আমার ভাইরা এরকম এরকম মনে করে, স্যার এই জন্য আমাকে ক্ষমা করবেন, খুব বিনয়ের সাথে দিলাম, স্যার আমি আসতে পারবো। আমি যদি আপনাকে ম্যাডাম হাসিনা আক্তার আপনাকে একটা যদি ইনবক্সে মেসেজ দিই, আপনি ওটা কপি করে কি কোনো গ্রুপে দিবেন? আপনাকে প্রশ্ন করছি, আমি আপনাকে, আপনি আমি একই গ্রুপে আছি, ব্যক্তি বিশেষে এটা পার্থক্য আছে। আমি দিব, আমি হয়তো দিব না, কিন্তু অন্যরা হয়তো দিবে। কেউ যদি দেয় তার কি মোটিভ থাকতে পারে কি? আমি ওনাকে পার্সোনালি জানিয়েছি, উনি আমাকে পার্সোনালি ফোন করেছেন, আমি পার্সোনালি ওনার ইনবক্সে জানিয়েছি, উনি ওটা আমারটা কপি করে উনি ওই গ্রুপে দিয়েছেন, এবং দেওয়ার ফলে তখন অনেকে খুব প্রকাশ করেছে ওনার ভাইরা কখন কোথায় ছিলেন যখন আমার 5 তারিখের সন্ধ্যায় আমরা ওনার জন্য মুক্তির জন্য ইয়েতে গেলাম। আপনাকে যখন বের করলো, এবং আপনার ভাইরা তো এর আগে যোগাযোগ করতো, কিন্তু এরপরে যোগাযোগ করেনি ওনাদের সাথে। সবাই 8 জনকে বলতে চাই, 8 বছর হোয়াট দ্য হেল হ্যাভ ইউ ডান? আমার মুক্তির জন্য আপনারা কি করেছেন? আমাকে কোথায় রেখেছে? আপনারা একটা আওয়াজ কেউ তুলেছেন? তো 5 তারিখে আপনারা ডিজেফে গেটের সামনে গিয়ে কি আমার পরিবারের মাথা কিনে নিয়েছেন? আমার ভাইরা ওখানে জান প্রাণ দিয়ে বিবিসি, জাজিরা সহ যত জায়গায় করেছে, তার ফেসবুক, মিডিয়া, হোয়াটসঅ্যাপ যতবার ক্যাম্পেইন করেছে। 1 বছর তো আপনার কেউ মুখ খুলেননি। আর আমার ভাইরা ওখান থেকে আসতে পারছে না, বাবা মারা গেছে, মা মারা গেছে, আসতে পারছে না। হাউ পিপুল সে যে এই 8 বছর ভাইরা কোথায় ছিল? আপনারা 8 বছর কোথায় ছিলেন? 8 বছর কেউ একটা শব্দ করেছেন আজমি কোথায়? কেউ তো কথা বলেননি। 5 তারিখে আপনারা যখন পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, তখন আপনার ডিজিএফআই গেটে চিৎকার চেঁচামেচি করে আপনারা কি হিরো হয়ে গেছেন? কিন্তু তখন তো অনেক অঘটনও ঘটতে পারতো, তখন যেহেতু মানে আপনার আলামত ধ্বংস করার জন্য আজকের আলামত যাওয়ার ফলে যে অঘটন, ওনার খাওয়ার ফলে যে অঘটন ঘটেনি, হাউ ডু ইউ নো? আরমানের কিছু হয়নি কেন? মাইকেল চাকমার কিছু হয়নি কেন? ওই তাদের জন্য তো কেউ যায় নাই। জি, এটা মাইকেল চাকমার জন্য, আরমানের জন্য কেউ গিয়েছিল? না, ওনারা তো সব বন্দীদের মুক্তির জন্যই চেষ্টা করেছে, মানে 5ই আগস্ট তারা দাঁড়িয়েছেন। ওইটা যাওয়ার ফলে মারেনি, এটা তো ক্লেম করার কোনো মানে রিজনেবল রিজন নেই। তারা তো যেহেতু মাইকেল চাকমা এবং আরমানের জন্য কেউ জানে, তাহলে তাদেরকে মেরে ফেললো না কেন? তাদেরকে ছেড়ে দিল কেন? আরমান তাদেরকে তো আমার আগে ছেড়েছে, তাদেরকে আমাকে 2 দিন পরে ছেড়েছে। আমাকে 7 তারিখ রাত 11:50 আমাকে ছেড়েছে, তাদেরকে তো আগে ছেড়েছে। তারা এই ডেমনস্ট্রেশন করার পরে বরং আমাকে ঢাকার থেকে বহু দূরে নিয়ে গিয়ে এলেঙ্গায় নিয়ে ফেলেছে। ওই ডেমনস্ট্রেশন না করলে আমি 6 তারিখে মুক্তি পেতাম অন্যদের মতো। ওনারা ডেমনস্ট্রেশন করেছে, আমাদের কাছে কৃতজ্ঞ, ওনার জন্য আমার জন্য আবেগ আছে। ডেমনস্ট্রেশন না করলে কি আসলে ছাড়তো কিনা সেটাই তো সন্দেহ, মানে ছাড়তো কিনা। এটা তো তাহলে আরমানকে কেন ছাড়লো? মাইকেল চাকমাকে কেন ছাড়লো? মানে সবার ব্যাপারেই তো ওনার আন্দোলন, মানে সবার ব্যাপারে তো ডেমনস্ট্রেশন করেছে। আমি ওনারা কার সাথে, ওনারা আমি ওইটার কোনো ভিডিও ক্লিপও দেখিনি। ওনারা বলতে যাচ্ছেন যে ওনারা আমার জন্য মুক্তির জন্য করেছেন ওখানে, তো ওইটার মুক্তির জন্য করাটাই ওনার জন্য ওনারা সবকিছু করে ফেলেছেন। 8 বছর কিন্তু ওনার কেউ কোনো মুখ খুলেনি। দোয়া করেছে, অনেকে আমাকে লিখেছে, দোয়া করেছে কোটি লোক দোয়া করেছে আল্লাহর রহমতে আমার জন্য। তো দোয়া করে উদ্বিগ্ন ছিল যে আপনি কোথায় আছেন, ওখানে গিয়েছেন। আমি হাসিনের কাছে আমি সব কৃতজ্ঞ, সে প্রথম বিশ্ববাসীর কাছে জানিয়েছে যে আমি বেঁচে আছি, সে ডেকেছে। কিন্তু 5 তারিখে ওখানে গিয়ে বলে, ওনারা যদি এটা বলে যে এই 5 ভাই ওনারা বিদেশে ছিল, ওনারা এতদিন কি করেছেন, আপনারা কি করেছেন 8টা বছর আমাকে বলেন না, প্লিজ টেল মি যে উই হ্যাভ ডান দিস থিং, এক্সেপ্ট অন হাসিন টেলিং যে উনি দেখেছি আমি আজমি স্যারকে। আর কে কি বলেছে? ব্রিগেডিয়ার হাসান নাসির কি করেছে আমাকে বলেন। উনি এখন কালকে উনি আমার সম্পর্কে সমালোচনা করেছেন উনি। আচ্ছা, আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরকে নিয়ে কেন আয়নাঘরে গেলাম না? হোয়াট ডাজ হি নো অ্যাবাউট আয়নাঘর? উনি তো ছিলেন না ওখানে। হু ইজ হি টু ক্লেম দ্যাট হি শুড গো দেয়ার? এন্ড হু আর দ্য আদার্স যে তারা রিকমেন্ড করবো নাকি? উনি কেন যাবে ওখানে? হাসিনের না যাওয়াটা অবশ্যই অন্যায় হয়েছে। কারণ এবং আমি বলেছি যে আমি স্বপ্রণোদিত হয়ে জিজ্ঞাসা করেন কর্নেল হাসিনকে, আমি মিথ্যা কথা বলি না। কারণ আমি নিজে থেকে বলেছি, হাসিন আই ওয়ান্ট ইউ টু গো, তোমার কোনো আপত্তি আছে? বলে স্যার আপনি যা ভালো মনে করেন। আমি তোমার নাম আমি বলছি, আমি গুম কমিশনে বলেছি, আমি ট্রাইব্যুনালে বলেছি, বাট হু এম আই টু ডিসাইড? আমি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ নেই। আমাকে তো যেদিন
চিফ অ্যাডভাইজার, তারা কিন্তু গুম কমিশনের সাথে আমার যাওয়ার কথা ছিল। আমি রেডি হয়ে স্যুট টাই পরে বাসা থেকে বেরোচ্ছি, সেই সময় গুম কমিশন থেকে ফোন করে বলছে সরি, আপনাকে ডিজিএফআই থেকে আপনাকে অনুমতি দিচ্ছে না, আপনি আজকে স্টপ, আপনাকে ড্রপ করতে হবে। তো আমি যেখানে আরেকজন আমি যাবো কি যাবো না ডিসিশন দিচ্ছে এখানে, কারণ হাসিন কেন যাবে যাবে না, যাবে কি যাবে না, এটাকে আমার ডিসিশন তো ক্ষমতা, আমাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে? এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সাম পিপল আর আস্কিং মি, ইভেন তারাও বলতে যাচ্ছে 6 মাস পরে গেছে, আলামত নষ্ট করে তারা বাঁচানোর জন্য সরকার গিয়েছে। আমাকে পৃথিবীর ইতিহাসে একটা সরকার প্রধান দেখান যে আগের ফ্যাসিবাদ সরকার জুলুম করে গেছে, এরপরে যার উপরে জুলুম করেছে তাকে নিয়ে যেখানে জুলুম করেছে ওই স্থান পরিদর্শনে গেছে। পৃথিবীর ইতিহাসে একটাই নজির দেখান আমাকে, হিটলারের সময় করা নাই, গাদ্দাফির ওখানে করা নাই। যেটা যুক্তি উঠে এসেছে যে আপনার উপর তো আপনি 8 বছর ছিলেন সেখানে, কিন্তু আপনার উপর আপনি বলেছেন যে আপনার শরীরে টাচ করে নেই বা আপনাকে সেভাবে নির্যাতন করে নেই, আপনার পরিবার হয়তো জানতো না যে আপনি বেঁচে আছেন কি মরে গেছেন, সেই বিষয়টা আলাদা। মানে সেই বিষয়টা অবশ্যই একটা মর্মান্তিক, আলাদা বলতে আমি এটাই বলছি যে মর্মান্তিক। কিন্তু এই ছাড়া আপনার উপর টর্চার হয় নাই। কর্নেল হাসিনের যুক্তি হচ্ছে যে ওনার উপর টর্চার হয়েছে, ওনার কাছে ইনফরমেশন গুলো ছিল, গোছানো ইনফরমেশন, এবং ওই ভিজিটে যে গেছে উনি আরো বেশি তথ্য দিতে পারতেন, মানে আপনার থেকে আরো ভালো তথ্য দিতে পারতেন, যেহেতু ওনার উপর অত্যাচার হয়েছে উনি ওনাকে জিজ্ঞেস করেছেন, কিন্তু ওনাকে কেন অ্যাভয়েড করা হলো, মানে এই জিনিসটা আর কি। হয়তো বা আপনার উপরেও ক্ষোভ, মানে সব ক্ষোভ হয়তো সরকারের উপরেও আছে, আপনার উপরে আছে, সব মিলে এটা বলার চেষ্টা করেছে। আপনি নির্যাতন হয়েছিল, হ্যাঁ, আপনি ওখানে গেলে নির্যাতন হয়েছিল, এটা কি অতিরিক্ত বলতে পারতেন? উনি তো গুম কমিশনের রিপোর্ট দিয়েছে, উনি ট্রাইব্যুনালে মামলা করেছে, ওখানে গেলে উনি অন দ্য গ্রাউন্ড কোন রুমে নির্যাতন হয়েছিল এটা দেখাতে পারতেন, ওটা আমিও দেখিয়েছি। নির্যাতনের কোনো আলামত নেই, তো উনি অতিরিক্ত কি বলতে পারতেন এটা আমাকে বলেন। উনি অতিরিক্ত, আমি 8 বছরে বেশি তথ্য, 8 বছরে আমি বেশি তথ্য ছিল, আপনি ভালো খাবার পেয়েছেন, ভালো সুবিধা পেয়েছেন, এগুলো এটা তো বাইরে থেকেও বলা যায়, এটা কি ভিতরে উনি বাইরে থেকে বলেছেন? এটা ভিতরে, এটার সাথে অন দ্য গ্রাউন্ড যেখানে রাখা হয়েছিল ওইটার বিল্ডিং কেমন, ও রুমগুলি কেমন, এটার সাথে তো ভালো খেয়েছি, ভালো থেকেছি, এটা কোনো সম্পর্ক নেই। মানে লজিকটা হচ্ছে যে এই কারণে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, সরকার এই কারণে আপনাকে নিয়ে গেছে যে ভালোটা প্রকাশ করার জন্য, সেখানে আলামত সব ধ্বংস করা হয়েছে, এবং আপনি একটু ভালো ছিলেন সেজন্য আপনাকে চুজ করা হয়েছে। আপনি দেখেছেন অনেক কিছু স্পষ্ট দেখা গেছে, চেষ্টা করা হয়েছে কিন্তু পারা যায়নি, সবকিছু ধ্বংস করতে পারেনি। ভিডিওতে দেখা যাচ্ছে অনেক কিছু দাগ টাগ দেখা যাচ্ছে, দেওয়াল নতুন ভেঙেছে দেখা যাচ্ছে, এগুলো স্পষ্ট দেখা গেছে, তাই না? তো স্পষ্ট দেখা গেছে, কিন্তু এই জন্য আপনাকে পিক করেছে কর্নেল হাসিন। আমি বলতে পারি, আমি একটু কথা বলি, জি প্লিজ। একটা কথা মনে রাখে, বাংলাদেশ সেনাবাহিনীতে সবাই আমাকে জানে, আমাকে চাকরি জীবনের শুরুতে জুনিয়র অবস্থায় আমাকে কেউ মানে কোনো প্রলোভন দেখিয়ে কোনো কিছু করতে পারেনি। আমরা শুধু আবেগ, জোশ আর হুশ ব্যালেন্স করতে হবে। আমরা হুশ হারিয়ে ফেলে জোশ নিয়ে কথা বললে, কাজ করলে হবে না, আমাদের জোশ আর ব্যালেন্স করে কথা বলতে হবে। আমাকে জাস্ট টেল মি ওয়ান থিং, আপনি একটা জায়গায় 8 বছর ছিলেন, আমি সেই জায়গায় 2 বছর বা তার নিচে কিছু ছিলাম। আপনি ওই জায়গা সম্পর্কে, আপনিও রুম থেকে বেরোলে চোখ হাত বাঁধা হতো, আমারও রুম থেকে বেরোলে চোখ হাত বাঁধা হতো। তো আপনি 2 বছর বা 1.5 বছরে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন, 8 বছরে বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন না আমি 1.5-2 বছর আপনার থেকে বেশি তথ্য সংগ্রহ করার সম্ভাবনা বেশি। কার সম্ভাবনা বেশি? না, তথ্য সংগ্রহের বিষয়টা বলেন, আমি আপনাকে স্ট্রেট কোশ্চেন করেছি, আসলে অন্যরকম, যে আমি 1 বছরেও অনেক তথ্য সংগ্রহ করতে পারি যে 8 বছরের তুলনায়, কারণ যেহেতু আমার কৌশলগুলো ছিল সেরকম, ছিল সেরকম যে আমি তথ্য বের করবো, এবং আমি যেরকম হাউ ক্যান হি বি শিওর আমার এমন কোনো কৌশল ছিল না যে আমি যে সময় তথ্য বের করেছি, আমি যে সময় রুমের সাইজ যতগুলি যেরকম ভেবে এঁকে দিয়েছি, আমি শিওর উনি জানেন না এগুলো। উনি কি আমার যে কোন রুমে কত সাইজ, কয়টা জানলা, কয়টা দরজা, কোথায় কয়টা টয়লেট, এগুলো সব তথ্য দিয়েছি। উনি আমার কথা হলো যে ওনাকে না নেওয়াটা যে ঠিক হয়নি, এটা আমি যদি ঠিক না মনে করলে আমি ওনার নাম প্রস্তাব করবো কেন, এটা আমাকে প্রথম বলেন। না, আপনার কাছে কি মনে হয় সরকারের কি উচিত ছিল না যে ওনাকে নিয়ে যাওয়া? মানে আমি তো বলছি প্রথম থেকেই আপনি নিজেও বলেছেন যে উনি ঝুঁকি নিয়ে বলেছে যে আপনি বেঁচে আছেন। ওটার সাথে কিন্তু এটাও তো ওনার একটা টেকনিক ছিল, টেকনিকের মাধ্যমে তো উনি জানতে পেরেছেন যে আপনি বেঁচে আছেন, এবং এই কথাটা উনি দুনিয়াতে জানিয়েছে। না, উনি মানে কি টেকনিকের মাধ্যমে আমাকে দেখেছেন সরাসরি, তো টেকনিকের কিছু নয়, উনি দেখেছেন আমাকে সরাসরি।
তো মানে আমার কথা হলো যে ওনাকে নিয়ে যাওয়া যে ছিল ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করছে না। আমি নিজের থেকে উদ্যোগী হয়ে কে কাজ নেবে না আমি জানি না, আমি নিজে থেকে উদ্যোগী হয়ে আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন তার কাছে, আমি নিজে উদ্যোগী হয়ে যত রকম ট্রাই করেছি আমি। তারপরে সরকার কাকে নিবে, আপনি সরকার। আমি এখনো বলছি যে হ্যাঁ ওনাকে নিয়ে গেলে ভালো হতো, ওনাকে নিয়ে না যাওয়া, ওনাকে নিয়ে যাওয়া হয়নি, এটা ঠিক হয়নি, ওনাকে নিয়ে যাওয়া অবশ্যই ভালো। কিন্তু এটা ক্লেম করার কোনো কারণ নাই যে উনি 1.5 বছরে বা 2 বছরে উনি আমাকে অনেক বেশি তথ্য, উনি গেলে এডিশনাল কি তথ্যটা দিতে পারতেন যেটা উনি বাইরে দিতে পারছেন না। নির্যাতন ওখানে কি, হ্যাঁ আমাকে এই রুমে কিভাবে নির্যাতন করানো হচ্ছে দেখাতে পারতেন না, ওটা তো বাইরেও দেখাতে পারেন নাই, ওদের কোনো যন্ত্রপাতি নাই তো ওখানে, ওই রুমটা খালি রুম একটা। তো কিভাবে নির্যাতন করা হয়েছে ওখানে ভিতরে গিয়ে যেভাবে বলবেন বাইরেও বলতে পারবেন ওখানে। তো উনি কোন রুমে ছিলেন এটা গিয়ে দেখাতে পারতেন, উনি কোন টয়লেট ব্যবহার এটা দেখাতে পারতেন। এগুলি তো সেম টয়লেট আমার। উনি তারপর ওনাকে ওনাকে নিয়ে যাওয়ালে ওনাকে অবশ্যই, আমি বারবার বলছি, আমি মনে করি যেন হাসিন নাসিরের ওখানে যাওয়ার কোনো কারণ নাই। কেউ কেউ বলছে ওনাকে কেন, উনি তো আয়না ঘরের ভিতরে কিছু জানেন না, উনি জানেনি ওখানে। এবং আগের সরকার ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে, আমাকে হাসিনকে যেমন বরখাস্ত করেছে ওনাকে বরখাস্ত করেনি, ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে, ফুল বেনিফিট সহ ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়েছে।